আমেরিকার মধ্যস্থতা করতে পারে, কিন্তু শেখ হাসিনা এখন আসবেন, তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরে আসার আপনি কতটুকু সম্ভাবনা এবার দেখছেন? প্রতিমন্ত্রী নুরুল হক নূর উনি বলেছেন এলাকায় সাংবাদিকদেরকে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোন দল আর দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগের বিষয়টা এখন কোর্টে আছে, এই সময় একজন প্রতিমন্ত্রীর এই ধরনের ঢালাও স্টেটমেন্ট আপনি আসলে কিভাবে দেখছেন? প্রথমত মন্ত্রী নূরের কথায় যদি বলি, এটা আমার কাছে খুব গুরুত্ব দেওয়ার মতো বক্তৃতা মনে হয়নি। এটা রাজনৈতিক বক্তৃতা এবং নেতা কর্মীদেরকে হয়তো উনি খুশি করার জন্য বলেছেন, কিন্তু উনি নিজেও ভালো করে জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল যেটা মানে নিঃশেষ করে দিলাম বা আওয়ামী লীগ আর আসবে না, এগুলো যারা বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। সো এগুলো নিয়ে আমাদের কথা বলা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। তো আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করছে যে আসলে আওয়ামী লীগ যারা করেন তাদের উপর এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে তাদের উপর, তারা আসলে কি দিচ্ছে সামনের দিনে। জাতি এমন কোন পরিস্থিতিতে পড়বে যে তাদেরকে স্পেস দিতে, সেগুলোর উপরে নির্ভর করছে। প্রথমত শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। এখন উনি যদি ওইখানে থাকেন এবং ওইখান থেকে কিভাবে রাজনীতিটা পরিচালিত করবেন, কিভাবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, এগুলো অনেক কিছু নির্ভর করছে। উনি শুনতেছি উনি আসবেন, উনি আসার কথা বলেছেন, সেই আসার কথাটা নিয়ে আবার রাজনীতিতে নানা কথা উঠছে যে উনি কি সত্যিকার অর্থে আসতে পারবেন কিনা বা ওনাকে আসতে দেওয়া হবে কিনা, আসতে উনি কিভাবে আসবেন, কারণ ওনার ট্রাভেল পাস ছাড়া তো এখন আসারও কোনো সুযোগ নাই। আসলে উনি যে কনসিকুয়েন্স এখানে ফেস করবেন আদালতে, সেগুলো সেগুলো জেনে কি উনি কি আসবেন, নানা স্পেকুলেশন চলতেছে। বাট সাধারণ একজন নাগরিক হিসাবে যদি আমাকে এই বিষয় আলাপ করতে বলেন, তো আমি বলবো যে এগুলো হচ্ছে যে খুবই ভাষা ভাষা জিনিস। কারণ শেখ হাসিনা যদি আসবেন সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে শুধু উনার নিজের উপরে না, যে উনি উনি নিজের উপর একটা সিদ্ধান্ত তো নিতেই পারেন যে আমি বই ডিটারমাইন, এটা যেমন আছে। আমি এসে কি এখানে আগুনে ঝাঁপ দেবো কিনা, সেটাও তো একটা বিষয়। উনি এখানে যে এসে যে পরিবেশ পাবেন, সেটা কি উনার জন্য নিরাপদ কতটুকু? উনাকে উনার যে মামলা উনাকে সাজা হয়েছে, সেই মামলায় কি উনি বাইরে থাকবেন না জেলে যাবেন? উনি আপিল করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই নিয়ম মানে মীমাংসিত, কারণ উনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, উনি এসে এটা আপিল করতেই পারেন। এবং বাংলাদেশের আদালত দেখা গেছে যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দেয় এবং এটা এক্সটেন্ড করে। এটা নর্মালি নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা দেখবেন যে আপনি সেটা এখানে কোনো প্রযোজ্য নয় বলে বিবেচিত হবে, কারণ এগুলা এর অতীতে ইতিহাস আছে। সো আমরা একটু পুরো ওই পুরনো কথা নাই বললাম। এখন শেখ হাসিনা যদি আসেন, তাহলে সেটা নির্ভর করছে ওনাকে যারা আনতে চান বা উনি সরকারের সাথে ওনার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেগুলোর উপর। উনি উনি এমন মানে ওনার নেগোসিয়েশন এভাবে হতে পারে যে উনি যে দেশে আছেন সে দেশ হয়তো মধ্যস্থতা করতে পারে, কিংবা তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আমেরিকার কথাও এখন শুনছি আড়ালে আবডালে, তারাও এখানে হয়তো থাকতে পারে। মোট কথা একটা বিদেশি আহ ইয়ে ছাড়া, আপনার মিডিয়েটর ছাড়া উনি বাংলাদেশে আসবেন সরাসরি, এখানে এসে পতঙ্গে ঝাঁপ দেবে, আগুনের পতঙ্গের মতো ঝাঁপ দেবেন, সেটা আমার কাছে মনে হয় না। জি, ওই আমরা দেখলাম যে আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন শামা ওবায়েদ, তিনিও এই প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি একই কথা বলেছেন যে শেখ হাসিনা কি বলছেন না বলছেন ওনার বক্তব্য এখন আমাদের দেশের জন্য প্রাসঙ্গিক নয়। তো শেখ হাসিনা একই সঙ্গে কিন্তু ওনার আসার ব্যাপারটা না, তার বাইরেও কিছু রাজনৈতিক বক্তব্য কিন্তু দিয়েছেন এনডিটিভির সঙ্গে দেওয়া সেই ইন্টারভিউ। তো উনি যদি একজন আপনার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও থাকেন, তারপরেও একজন রাজনৈতিক নেতা হিসেবে ওনার বক্তব্য একেবারেই প্রাসঙ্গিক নয়, এটা কি আপনি মনে করেন?
যেরকমটি শামা ওবায়দ মনে করেছেন? শামা ওবায়দ এটা নিয়ে কথা বলছেন, এই জন্যই তো এটা প্রাসঙ্গিক। শামা ওবায়দকে প্রশ্ন করছে, এটাই তো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না কেমনে? আমরা যে কথা বলছি এটাই তো প্রাসঙ্গিক। শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হবে, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো? আমরা তখন ফুটবল নিয়ে কথা বলতে পারতাম, অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারতাম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতা, আজকে ক্ষমতা হারাচ্ছে, কালকে ক্ষমতা নাই, তার মানে এই নয় যে উনি অপ্রাসঙ্গিক হয়ে গেল। এবং বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যখন, বৃহত্তর একটা রাজনৈতিক দল, এবং সেই দলের উনি নেত্রী এখনো, তো এই জন্য এটা প্রাসঙ্গিক। কারণ আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায় না। আওয়ামী লীগকে আপনি আইন করে হয়তো কার্যক্রম করতে দিচ্ছেন না, সেটা এক জিনিস, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়া সেটা আরেকটা জিনিস। তাহলে আওয়ামী লীগ যারা করে তারা কোন দল করছে? তারা কি আরেকটা দল তৈরি করেছে এখন? বা তারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা অন্য দলে বেরিয়ে গেছে? তাহলে একটা অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারতো। এবং আওয়ামী লীগের নেতা নেত্রীরা জেল থেকে বের হয়ে তারা অন্য দল করছে, শেখ হাসিনার নামও নেয় না এবং দল নিয়ে তাদের কোনো কথা নাই, তাহলে একটা বিষয় দাঁড়ায়। কিন্তু সেই বিষয়টাতে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে সৃষ্টি হয়েছে? একজন আওয়ামী লীগের কেউ কি আপনি দেখেছেন অন্য রাজনৈতিক দলে যোগ দিতে, যারা প্রমিনেন্ট? দুই চারটা যেগুলো গ্রাম পর্যায়ে আপনার মানে ওই মাস্তানির জন্য দল, এই দলে আসে ওই দলে যায়, তাদের উদাহরণ তো এখানে প্রযোজ্য না। যদি বড় দাগে আমরা কথা বলি, বড় রাজনৈতিক দল নেতা নেত্রীদের মধ্যে কেউ তো কোনো দল চেঞ্জ করে নাই। তো দল যখন চেঞ্জ না করছে, তাদের প্রাসঙ্গিক আছে, তাদের দলও প্রাসঙ্গিক আছে, এবং সরকারও সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, সারাক্ষণ। এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অন্যদেরকে ইয়ে করে, এবং মানে কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এই আওয়ামী লীগ ও মুখ। সরকারের মধ্যে আমরা যারা কথা বলছি তাদেরকে না, শুধু সরকারের মধ্যে, সরকারি দলের মধ্যে লোককে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। সরকারের মধ্যে বিভিন্ন যন্ত্রে যারা কাজ করছে কর্মকর্তা, তাদেরকে ট্যাগ দিচ্ছে। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এই জন্য পদোন্নতি হচ্ছে না, পদোন্নতি দিলেও আবার সেই পদ ক্যান্সেল করে দিচ্ছে। তো সবগুলো তো আওয়ামী লীগকে কেন্দ্র করেই হচ্ছে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে সরকার তো আওয়ামী লীগকে গণায় ধরবে না, যে দ্যাটস অল, যে আওয়ামী লীগ 5 আগস্টের পর শেষ, এখন আমরা যারা আছি তারাই আমাদের দেশ গঠন করব, তারা কিভাবে এগিয়ে যাব, দেশকে কোথায় নিয়ে যাব, সেটাই চিন্তা। যারা বড় ধরনের কোনো অপরাধ করেছে, ফৌজদারি আদালত, ফৌজদারি অপরাধ করেছে, তাদের সাজা হবে। বাকিরা আসো আমরা দেশ চালাই, একসাথে এগিয়ে যাই, সেই রকম মেন্টালিটি তো নাই। মেন্টালিটি তো হচ্ছে যে আজকে যাকে আপনি পুরস্কার দিচ্ছেন, সরকারি কর্মকর্তা বিশেষ করে, তাকে আপনি আজকে বীরত্বের জন্য পুরস্কার দিচ্ছেন, আগামীকাল বা ক্ষমতা পরিবর্তনের পর সেও হয়ে যাচ্ছে ভিলেন। শাপলা চত্বরের কথা ধরেন না, শাপলা চত্বরে হিরো যারা ছিল, এই যে যে দুর্নীতিবাজ আইজি যার কথা আমরা বলছিলাম, বেনজির, বেনজির তখন তো কমিশনার ছিল, তখন তো তার কি প্রশংসা! হ্যাঁ, সর্বমহল থেকে প্রশংসা হয়েছিল। এবং এখন কোথায়? এরকম প্রত্যেকটা কর্মে আপনি দেখবেন, যারা একসময় কাজ করে দিয়ে গেছে, প্রশংসা উড়িয়েছে, তাদের পরিণতি আবার খারাপ হয়ে যাচ্ছে। এখন যারা সরকারে আছে, তারেক রহমান সরকারের সাথে যারা মনে করছে যে আমরা কি যে একটা ভালো ভালো কাজ করে ফেলছি দেশের জন্য, সরকারের জন্য, তারাও দেখবেন আবার কালার্ড হবে। এটা তো শুধু ক্ষমতা পরিবর্তন, কত, বিষয়টা হচ্ছে কয়দিন পরে হবে বা কত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কিন্তু হবে। এই যে আপনি বলতেছেন যে ক্ষমতা পরিবর্তন হলে একদম আকাশ থেকে মাটিতে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, এই যে প্রবণতাটা, এই যে প্রক্রিয়াটা, এটা কি একটা সুস্থ সমাজের পরিচয় বহন করে? এর মধ্যে মোটেও এটা সুস্থ সমাজ না, এটাই তো অসুস্থ সমাজ, এটাই হচ্ছে প্রতিহিংসার সমাজ, এটা হচ্ছে যে হিংসা বিদ্বেষের সমাজ। এই যে শুধুমাত্র আমি এদের কথা বলছি না, আমাদের সাংবাদিক সমাজে একই ঘটনা। আমাদের সাংবাদিক সমাজেও যারা আগে সরকারের চাটাচাটি করেছে এবং বদনামের শিকার হয়েছে, তারা তো একদিকে চলে গেছে। আর যারা চাটে নাই, যারা বিরোধী দলে ছিল, বিরোধী মতে ছিল, বলছে মানে কয়েকজন, যারা কয়েকজন, অনেকে মনে করে যে ইয়ে নির্যাতন না, এটা কি বলে, ডিপ্রাইভ হয়েছে,
এখন বলছে যে আমি তো কোথাও চাকরি করি না, অমুক করে নাই, তমুক করে নাই, সবগুলো চাকরি করেছে, হয়তো বড় বড় পোস্টে যায় নাই। এখন দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিভিশন ও পত্রিকাগুলোর এক একজন হেড হয়ে গেছে, যার কোনো যোগ্যতাও নাই অনেকের, এবং নিজেরা দেখাতে পারছে না যে কোনো সরকারের জন্য তারা কিছু করতে পারবে, এমন মনে হয় না। তারেক রহমান সরকারের মানে আশ্রয়ে এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকেছে, এবং যে 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 স্টাইলে তারা সরকার বা মিডিয়া চালাচ্ছে, তাতে করে এটা সরকারের পক্ষ কোনো কাজ হবে না, কারণ এরাও আরেকটা দালাল হিসেবে চিহ্নিত হচ্ছে। এরাও কিন্তু বড় ধরনের কোনো কিছু করছে না। এবং আরো আইরনি হচ্ছে যে সে নিজে দালালি করতেছে আর অন্যকে দালালির জন্য গালি দিচ্ছে। তুমি নিজে তো ঠিক নাই রে ভাইয়া, তোমার নিজের তো হচ্ছে, তুমি তো আজান দিয়ে কিভাবে বিএনপি হয়, জামাত হওয়া যায়, এনসিপি হওয়া যায় সেই চেষ্টা করছো। তুমি যখন এটা করো, তাহলে অন্যকে কিভাবে বলো যে অমুক স্বৈরাচারের দালাল ছিল, হেন ছিল, তেন ছিল? তুমি নিজেও তো একই জিনিস। তো এই কোন সেক্টরে চেঞ্জ হচ্ছে না, একই রকম ভাবে চলতেছে। ইউনুস ইউনুস প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে নতুন একটা সরকার হচ্ছে, নতুন একটা বন্দোবস্ত হবে, নতুন একটা নিয়ম থাকবে। কিচ্ছু হচ্ছে না, বরং ইউনুসের আমলে যারা সুবিধাবাদী ছিল তারাই আরেকটা সরকার, এই তারেক রহমানের সরকারকে ইউনুসের সরকার হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরাই বলতেছে যে সব তো ঠিক আছে, এটা তো আগের সরকারই, শুধুমাত্র হিংসা প্রতিহিংসা কার সাথে? আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেগুলো করছে, তোমরা দূরে থাকো, তোমরা আশেপাশে আসতে পারবা না, আমরা ঠিক আছি। এবং আমরা ঠিক আছি সেটাও কয়দিন চলে কে জানে, ক্ষমতার দ্বন্দ্বে তারা কোথায় যায়। না, আমার চোখে ওইটাই যে কন্টিনিউ, এটা ইউনুসের সরকারের কন্টিনিউশন চলতেছে। বড় ধরনের কোনো চেঞ্জ আসতেছে না, শুধু চেঞ্জ আসতেছে সরকারের কিছু পোস্ট, মানে বিএনপি ছিল, জামাত ছিল, সেটাকে বিএনপি দিচ্ছে, এরকম কিছু চেঞ্জ আসতেছে, কিন্তু পলিসিগত ভাবে কোনো চেঞ্জ নাই, একই জিনিস। আর একটা কথা আপনি যেটা বলেন এই মাত্র, যে নিজেদের মধ্যে হয়তো কিছু পাওয়া না পাওয়া নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, এর চেয়ে বেশি কিছু আমরা দেখছি না। কিন্তু এর বাইরেও আমরা দেখলাম এই জিনিসটাও, যে আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, নতুন একটা রায় হয়েছে আদালতের, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং গণভোট সংবিধানে পুনর্বহালের একটা আদেশ এসেছে। তো এটা যখন এসেছে, তখন এর পাশাপাশি দেখলাম যে এনসিপি তারা এটা নিয়েও হ্যাপি না। তারা বলছে এটা ভালো, কিন্তু এটা যদি ওই গণভোটের রায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হতো তাহলে আরো ভালো হতো। এরা নিয়ে আমরা জনগণের রায়কে আমরা আদালতের কাছে নিয়ে যাচ্ছি কেন, তাদের এই ধরনের বক্তব্য। কিন্তু জনগণের রায়টা কি আসলে, গণভোটটা কি আসলে জনগণের রায় সেখানে প্রতিফলিত হয়েছিল? এবং ওদের যে আদালতের একটা জিনিস তো হওয়া দিয়ে কথা, গণভোট দিয়ে হোক বা আদালতের রায় দিয়ে হোক, এটা নিয়ে তাদের যে অস্বস্তি, অতৃপ্তি, এবং গণভোটের রায় নিয়ে তাদের যে তারা, এটা নিয়ে যা বিএনপি কে দৃশ্যত গালাগালি করা, এটা কি আপনি কিভাবে বলবেন? প্রথমত আমি বলবো যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফেরত আসলো, এই ফেরত আসাটা কতটা কার্যকর হবে এটা কিন্তু বিরাট সন্দেহের বিষয়। এই দেশে 10 জন নিরপেক্ষ ব্যক্তি নাই আর, যাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি অন্তর্ভুক্ত করবেন, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের হেড কে হবে সেই সেই বিষয়টা এখনো ধূম্রজাল আছে। এবং সেটা নিয়ে আবারও যে রাজনীতি হবে না, যে বিএনপি আগের আমলে যেটা করেছিল সেটাও আপনি জানেন না, কারে বাড়াই দিবে কারে রাখবে। এবং যে বিচারপতিগুলো যে এখানে যে যিনি আসবেন, উনিও তো তাদেরই লোক, তাই না? কারণ এখন তো দল দেখে দেখে পদোন্নতি হচ্ছে। বিচার বিভাগ তো স্বাধীন না যে আপনি একজন স্বাধীন বিচারপতি দিয়েছেন, সে কোনো দল করে না বা তার দলীয় সংশ্লিষ্টতা না। এখন যারা আসতেছে সবাই তো দলীয় সংশ্লিষ্টতা নিয়ে আসতেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান এই তো দলীয়করণ হয়ে গেছে। সেটা যে এই সরকার আমল হয়েছে তা না, সেটা তো শেখ হাসিনার আমল থেকে হয়ে আসতেছে বা তারও আগে থেকে হয়ে আসতেছে। তো প্রতিষ্ঠানগুলো যখন দলীয়করণ হয়ে যায়, তখন সেখানে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট হেড যে হবে তাকে যদি বেঁধে দিলেন যে অমুকই হবে, তো সেই লোকটা যে বিএনপির না, সেই লোকটা যে জামাতের না, আওয়ামী লীগের না, সেই গ্যারান্টি কোথা থেকে পাবেন? সো এই জন্যই যে যেহেতু দল নিরপেক্ষ ভাবে বিচারপতি নিয়োগ হচ্ছে না, সো ওইখানে কে হবে সেটা নিয়ে আবার আওয়াজ রয়ে গেছে। আর গণভোটের যে বিষয়টা, গণভোট একটা অবৈধ বিষয় ছিল, এবং ওই এই সরকার যদি এই তত্ত্বাবধায়ক সরকার, সরি, এই আদালত যদি বলে যে গণভোটের পক্ষে যদি রায় দিয়ে থাকে, সেটা কি এই গণভোটের পক্ষে রায় দিয়েছেন না ভবিষ্যৎ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, সেগুলো তো আবার ব্যাখ্যা করবে।
হ্যাঁ, হুম। কারণ তাহলে ওনারা ভবিষ্যতের গণভোট, জন্য, হ্যাঁ ওই হলো ভবিষ্যতের জন্য সংবিধানে হ্যাঁ গণভোট গণভোটকে প্রতিষ্ঠা করবো। অন্তর্ভুক্ত করার জন্য। হুম। রাইট, গণভোট অন্তর্ভুক্ত হলো, আর গণভোট শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছিল, কেয়ারটেকার বাদ দিয়েছে, অন্তর্ভুক্ত হলো। Right. তো এখন যে গণভোট হলো, সেটার যে রায় হলো, সেটার ভিত্তিতে যে সংস্কার, এবং সেটার ভিত্তিতে যে বিচার বিভাগের স্বাধীনতা, অনেক অনেক ইস্যুস গুলো আছে, সেগুলো যে এটা ইনক্লুড হয়ে গেছে ভাবার তো কোনো কারণ নাই। যে সংস্কার নিয়ে বড় বড় কথা বলে, কিসের সংস্কার হয়েছে, কিসের সংস্কারের প্রস্তাব হয়েছে? প্রথম সংস্কার তো হওয়া উচিত সরকারের মেয়াদ 4 বছর করা, ওইটা তো করে নাই। 5 বছর, 5 বছর আমেরিকার দালালি করতেছে। আমেরিকাকে অনুসরণ করো না, আমেরিকা তো 4 বছর ধরে সরকার চালায়, এবং দেখা যায় যে সরকার খুব ভালোভাবেই চলে। কারণ এই 2 বছর পরেই আজান দিয়ে চুরিদারি করতে থাকে সরকার দলের লোকেরা। এখন তো আরো আগে থেকে শুরু হয়ে গেছে। 2 বছর পরে কাউকে চোখেই দেখবে না, এমন আজান দিয়ে চুরিদারি করবে।